হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য জেনারেল সায়েন্সের ওপরে তোমাদের যে মক টেস্টের সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 24। তাহলে চলো শুরু করি আজকের মক টেস্ট। দেখো প্রথম প্রশ্ন কি বলছে ফিজিক্স থেকে, যে কোনো বস্তুর ভর দ্বিগুণ করলে কিন্তু বেগকে যদি অর্ধেক করা হয় তাহলে ভরবেগ কী হবে। দেখো সবার প্রথম মনে রাখতে হবে ভরবেগ মানে কি। ভরবেগ মানে কিন্তু হচ্ছে ভর আর বেগের গুণফল, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এম ইন্টু ভি, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, এবার মনে করো এটা স্বাভাবিক অবস্থায় যখন কোনো ওই যে বস্তুটা আছে, ওই বস্তুটার যে ভর আর যে বেগ আছে দুটোই এক এক করে আছে, ঠিক আছে। মনে করো তোমার হচ্ছে যেটা ভর সেটা আছে 1 কেজি, আর যে যেটা বেগ আছে সেটা আছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যে এই বস্তুটার প্রাথমিক অবস্থায় যে ভরবেগটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এরপর কি বলেছে, তো স্বাভাবিক অবস্থায় প্রথম অবস্থায় আমরা কি পেয়েছিলাম, বস্তুটার যে ভরবেগ ছিল সেটা কত ছিল, সেটা কিন্তু ছিল 1 কেজি মিটার পার সেকেন্ড। এবার কি বলেছে, ভরবেগকে দ্বিগুণ করছি, অর্থাৎ যে এম ইন্টু ভি, সেখানে যে ভরবেগ মানে সেখানে যে ভরটা আছে সেই ভরটাকে কি করছি, ভরটাকে আমরা দ্বিগুণ করছি, অর্থাৎ এটাকে কিন্তু 1 থেকে 2 করছি। আর কি করছি, আর এই যে বেগ যেটা আছে সেটাকে কিন্তু কি করছি, হাফ করছি, ঠিক আছে। তো হাফ করলে কি হচ্ছে দেখো, তো হাফ করলে এটা দিয়ে এটা কেটে যাচ্ছে, তো আলটিমেটলি কি পাচ্ছি, আলটিমেটলি কিন্তু পাচ্ছি সেই 1 কেজি মিটার পার সেকেন্ডই হচ্ছে, অর্থাৎ নো চেঞ্জ, ঠিক আছে। নো চেঞ্জ মানে কি, নো চেঞ্জ মানে কিন্তু এখানে অপশান নাম্বার বি যেটা, অর্থাৎ অপরিবর্তিত থাকবে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, কোন আয়না সবসময় কাল্পনিক এবং সোজা প্রতিবিম্ব দেয়। দেখো তোমাদেরকে আমি আগেই বলেছি যে কাল্পনিক প্রতিবিম্ব আর সোজা প্রতিবিম্ব কেবলমাত্র কিন্তু একটা টাইপ অফ আয়নায় দিয়ে থাকে। সেটা কোন আয়না, সেটা কিন্তু হচ্ছে উত্তল আয়না। সেটাকে আমরা কি বলি, সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে কনভেক্স, ঠিক আছে। কি বলি আমরা, কনভেক্স মিরর, ঠিক আছে। তো মনে রাখবে যে কনভেক্স মিরর আছে এটাই কিন্তু একমাত্র কাল্পনিক এবং সোজা প্রতিবিম্ব তৈরি করে থাকে। এই কারণের জন্যই কিন্তু এটাকে কোথায় ব্যবহার করা হয়, এটাকে কিন্তু আমাদের গাড়ির যে ভিউ ফাইন্ডার থাকে, অর্থাৎ তোমার হচ্ছে যে পেছন দিকে দেখার জন্য যে আয়নাগুলো থাকে সেখানে কিন্তু এই উত্তল আয়না ব্যবহার করা হয়ে থাকে। এটা কি করে, এটা কিন্তু বড় একটা জায়গাকে ছোট একটা তোমার হচ্ছে ছোট একটা স্পটের মধ্যে কিন্তু আনতে সাহায্য করে, ঠিক আছে। অবতল আয়না কোথায় ইউজ করা হয়, অবতল আয়না কিন্তু যে সেলুনে চুল কাটতে আমরা যাই, ঠিক আছে, সেখানে কিন্তু তোমার হচ্ছে চুল কাটাতে যাই, সেখানে কিন্তু এই আয়না ব্যবহার করা হয়। আবার তোমার যারা ডেন্টিস্ট হয়ে থাকে, ঠিক আছে, ডেন্টিস্টরা কী করে, ডেন্টিস্টরা কিন্তু এই অবতল আয়না ব্যবহার করে থাকে দাঁতের চিকিৎসার জন্য। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, যে ধ্বনির গতি কিসের ওপর নির্ভর করে। যে সাউন্ডের যে স্পিড যেটা আছে, ঠিক আছে, সাউন্ডের যে স্পিড আছে সেটা কিসের ওপর নির্ভর করে, মাধ্যমের তাপমাত্রার ওপর নির্ভর করে, মাধ্যমের চাপের ওপর নির্ভর করে, মাধ্যমের ঘনত্বের ওপর নির্ভর করে, নাকি ওপরের সবগুলোর ওপরে। দেখো যে ধ্বনির যে গতিবেগ আছে অর্থাৎ স্পিড অফ সাউন্ড আছে সেটা কি করে, সেটা কিন্তু তোমার হচ্ছে তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার এর উপরে ডিপেন্ড করে। মাধ্যমের যে চাপ অর্থাৎ সে মাধ্যমের মধ্যে কতটুকু প্রেশার আছে বা কতটুকু প্রেশারাইজড আছে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে, প্লাস মাধ্যমের যে ঘনত্ব অর্থাৎ থিকনেস তার উপরেও কিন্তু ডিপেন্ড করে থাকে। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কি হচ্ছে, যে সাউন্ড অফ স্পিড কিন্তু ওপরের সবগুলো, ঠিক আছে, 3টে কন্ডিশনের ওপরেই নির্ভর করে থাকে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে 60 ওয়াট বৈদ্যুতিক বাতি 220 ভোল্টে চলে, এর কারেন্ট কত। তো আমাদেরকে এখানে কারেন্ট বের করতে হবে। এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেই ফর্মুলাটা হচ্ছে যে কারেন্ট ইকুয়ালস টু আই। আমরা সকলেই জানি, আমরা এতদিনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যে এই যে সিম্বলগুলো আছে এগুলো কোনটাকে কি ডিনোট করছে, ঠিক আছে। তো আই ইকুয়ালস টু কারেন্ট, এখানে তো আমি লিখে দিচ্ছি যে আই ইকুয়ালস টু কারেন্ট হয়ে থাকে, ডাব্লিউ ইকুয়ালস টু তোমরা তো বুঝতেই পারছো এটা পাওয়ার, আর ভি ইকুয়ালস টু ভোল্ট। তো মনে রাখবে এটা কিন্তু বের করার একটা ফর্মুলা আছে, যে আই ইকুয়ালস টু কী হয়, আই ইকুয়ালস টু কিন্তু ডাব্লিউ বাই ভি, এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো এখানে ডেটাকে পুট করো, তো কত হচ্ছে 60/220 কিন্তু হচ্ছে, এটা দিয়ে এটাকে কেটে দাও, তো আলটিমেটলি কী পড়ে থাকছে, আলটিমেটলি কিন্তু পড়ে থাকছে তোমার 6/22, ঠিক আছে। এবার কি করতে হবে, এবার এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে প্রথমে তো 0 পয়েন্ট নিয়ে কি আনো, 0 পয়েন্ট নিয়ে তোমার হচ্ছে 60 আনো, তারপরে কত হচ্ছে, তারপরে তোমাদেরকে কী নিতে হবে, তোমরা এখানে যদি আমরা 3 নিই তাহলে 66 হয়ে যাচ্ছে, তাই আমাকে 2 নিতে হবে। 2 নিলে কত হবে, 2 নিলে 44 হবে, আর এখানে হচ্ছে 6 হবে, আর এখানে 1 হবে, আর এখানে পয়েন্টের জন্য অটোমেটিক্যালি আবার একটা 0 চলে আসবে। তো আমরা যদি এখানে তোমার হচ্ছে 8 নিই তাহলে তো তোমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে এখানে কত নিতে হবে, 7 নিতে হবে। 7 নিলে মোটামুটি মনে করো 154 হবে, ঠিক আছে। তো 154 হলে কি হবে, এটা কিন্তু আমাদের নিয়ার অ্যাবাউট হবে, আর তাহলে
তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার কিন্তু 0.27 অ্যাম্পিয়ার, এটাই কিন্তু অ্যান্সার হচ্ছে। আর দেখো অপশানে কিন্তু এটাই আছে, পয়েন্টের পরে 2 ডেসিমেল পর্যন্ত এখানে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোনটির মাত্রা ভেক্টর। আচ্ছা, ভেক্টর মানে কি আর তোমার হচ্ছে স্কেলার মানে কি। দেখো দুই রকমের রাশি আমরা পড়ে থাকি, একটা কিন্তু স্কেলার রাশি আর একটা কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার মানে কি, স্কেলার মানে কিন্তু যেটা শুধুমাত্র মান আছে কিন্তু কোনো রকম অভিমুখ নেই, সেটাকে কিন্তু আমরা স্কেলার রাশি বলি। আর ভেক্টর কাকে বলে, যার কিন্তু মান প্লাস অভিমুখ দুটোই আছে, ঠিক আছে, মান প্লাস অভিমুখ দুটোই থাকলে কিন্তু সেটাকে বলা হয় ভেক্টর রাশি। তো বলেছে এর মধ্যে থেকে কোনটা ভেক্টর রাশি। দেখো বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, ত্বরণও কিন্তু একটা ভেক্টর রাশি, আবার যে বল প্রত্যেকটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ভেক্টর রাশি। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওপরের সবগুলো, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট প্রশ্ন দেখবো আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে। দেখো লেন্সের থেকে নিউমেরিক্যালস দিয়েছে, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বস্তু রাখা হলো 18 সেন্টিমিটার দূরের প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে। তো তোমাদের রিকোয়েস্ট ছিল যে লেন্সের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করানোর জন্য আমি কিন্তু লাস্ট 10টা যে মক টেস্ট তোমাদেরকে করিয়েছি সেখানে কিন্তু আমি প্রত্যেকটাতেই কিন্তু লেন্সের 1টা থেকে 2টো অঙ্ক, কখনো কখনো কিন্তু 3টে থেকে 4টে অঙ্ক রাখারও চেষ্টা করেছি, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অনেক প্র্যাকটিস করিয়েছি, আশা করি তোমাদের এই অঙ্কগুলোতে আর অসুবিধা হবে না। আচ্ছা দেখো এখানে উত্তল লেন্স বলেছে, আমরা কি জানি যে উত্তল লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু অলওয়েজ পজিটিভে হয়ে থাকে, ঠিক আছে, আর যে বস্তুর দূরত্ব থাকে সেটা কিন্তু নেগেটিভে ধরা হয়। তার কারণ উত্তল লেন্সের ক্ষেত্রে কী হয়, উত্তল লেন্সে কিন্তু বস্তুটাকে কী করা হয়, লেন্সের অপোজিট সাইডে যেখানে ফোকাস সেখানে রাখা হয়ে থাকে। তো ফর্মুলা কী হয়, ফর্মুলা কিন্তু হয় যে 1/f ইকুয়ালস টু কী হয়, 1/v মাইনাস 1/u, ঠিক আছে। আমাদেরকে কোনটা প্রয়োজন হয়, আমাদের 1/vটা প্রয়োজন হয়, আমাদেরকে ভিটাই বের করতে হয়। তাই আমরা কী করি, তাই আমরা কিন্তু ভিটাকে এই পাশে নিয়ে আসি। তো কী করি আমরা, 1/v ইকুয়ালস টু 1/f প্লাস 1/u, কিন্তু এই যে ফর্মুলাটা আছে আমরা এই ফর্মুলাটা বানিয়ে নিই, ঠিক আছে। তো এই ফর্মুলাটাকে মনে রাখবে সবাই। দেখো পরের স্টেপ দেখো কী বলছে, তো পরের স্টেপে আমরা কী পাবো, দেখো পরের স্টেপে যদি আমরা যাই তাহলে আমরা পাচ্ছি যে 1/v ইকুয়ালস টু 1/f প্লাস 1/u। ডেটাকে পুট করি, তো ডেটাকে পুট করলে 1/v তো এরকমই থাকছে, এটা কিন্তু হচ্ছে তোমার 1/12 আর এটা প্লাস, আর এটা কিন্তু হচ্ছে মাইনাস 1/18। এই প্লাসে আর মাইনাসে কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে কী হচ্ছে 1/v ইকুয়ালস টু কিন্তু 1/12 মাইনাস 1/18, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কী করতে পারি, এবার আমরা এলসিএম নিতে পারি। তো আমরা যদি এলসিএম নিই তাহলে কী করতে হবে, দেখো তাহলে 18 আর এদিকে তোমার হচ্ছে 12, এদের যে এলসিএম আছে, এলসিএম আমরা কত নিতে পারি, তো আমরা কিন্তু 36 নিতে পারি, ঠিক আছে। তো 36 নিলাম, তো ওপরে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি, 3/12 36 আর 18 দুগুণে তোমার হচ্ছে 36, তাহলে কত হচ্ছে 1/36 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কী করব, এই যে 1/36 এটা কিসের ভ্যালু বেরোলো, এটা কিন্তু তোমার হচ্ছে 1/v ইকুয়ালস টু কী বেরোলো, 1/36। যদি আমরা ভি বের করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, জাস্ট সিম্পল উল্টো করে দিতে হবে, ঠিক আছে। তো আমাদের 36 সেন্টিমিটার এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো বস্তুর যে প্রতিচ্ছবি আছে সেটা কোথায় গঠিত হবে, সেটা কিন্তু 36 সেন্টিমিটার দূরে গঠিত হবে। আশা করি বোঝাতে পেরেছি। তাও যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য থেকে একটা কোশ্চেন দিয়েছে। দেখো কী বলেছে কোশ্চেনটা, যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে এর পাওয়ার কত। তো পাওয়ার আর ফোকাসের মধ্যে কী সম্পর্ক আছে, আমরা কি জানি, আমরা জানি যে পাওয়ার ইকুয়ালস টু কী হয়ে থাকে, পাওয়ার ইকুয়ালস টু কিন্তু 1/ফোকাল লেন্থ হয়ে থাকে। আর এক্ষেত্রে একটা জিনিস আমি সবসময় মনে রাখতে বলি, যে ফোকাস দৈর্ঘ্যটাকে কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হবে। তো সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই কী করতে হয়, সিম্পল কিন্তু তোমার হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা আমরা কত পাচ্ছি, এটা কিন্তু আমরা পাচ্ছি, তো কত হচ্ছে এটা কিন্তু আমরা পাচ্ছি তোমার হচ্ছে 0.5, ঠিক আছে। তো 0.5 যে মিটার এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার কী করতে হবে, ডেটাকে পুট করো। তো ডেটাকে পুট করলে কী হচ্ছে, 1/p ইকুয়ালস টু এখানে হচ্ছে 0.5, এটা ওপরে তুলে দাও, এটা ওপরে উঠলে কত হচ্ছে 10, 5 দিয়ে 10কে কাটলে কত হচ্ছে 2, তো 2 ডায়াপ্টার কিন্তু সঠিক অ্যান্সার। এবার কোশ্চেন আসতে পারে ডায়াপ্টার কেন লিখলাম, তার কারণ মনে রাখতে হবে যে লেন্সের যে ক্ষমতা সেটা কিন্তু ডায়াপ্টার ইউনিটে প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখবো আজকের 8 নম্বর কোশ্চেন, দেখো কী বলেছে, যে CH4 কি, ঠিক আছে, CH4 কি। এটা কিন্তু তোমাদের যে হাইড্রোকার্বন চ্যাপ্টারটা আছে, বন্ধন বা সমযোজী বন্ধনও তোমরা বলতে পারো, সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। দেখো CH4 মানে কি, CH4 মানে কিন্তু হয়ে যাচ্ছে মিথেন, ঠিক আছে। আচ্ছা মিথেনের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, তো মিথেনের স্ট্রাকচারটা কেমন হয়, দেখো এখানে কার্বন কতগুলো আছে, কার্বন কিন্তু একটা আছে, আর হাইড্রোজেন কিন্তু 4টে আছে, ঠিক আছে। আর মনে রাখবে মিথেন এটা কিন্তু অ্যালকেন গ্রুপ থেকে পড়ছে, আর অ্যালকেন মানে কিন্তু এদের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা এই যে তোমার হচ্ছে 4টে যে হাইড্রোজেন এটা কিন্তু কার্বনের সাথে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত আছে। তো এটা মনে করো কার্বন, তো এটার ওপরে একটা হাইড্রোজেন আমরা দিয়ে দিই, পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, আর নিচে একটা হাইড্রোজেন, ঠিক আছে। এটা কি প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল বন্ড থাকবে, যেহেতু এটা কিন্তু অ্যালকেনের মধ্যে পড়ছে।
আচ্ছা, অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত কিন্তু হচ্ছে CnH2n+2, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 9 নাম্বার কোশ্চেন, যে কোনটি ক্ষারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। এক কথায় আমরা বলতে পারি এর মধ্যে কোনটা হচ্ছে বেসিক বা তীব্র ক্ষার, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে NaOH, ঠিক আছে, NaOH সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু একটি তীব্র ক্ষার। আচ্ছা, HCl কি? HCl কিন্তু একটা তীব্র অ্যাসিড, এটা কিন্তু তোমার একটা খনিজ অ্যাসিড। আচ্ছা, CH3COOH এটা কি? এটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে আমরা কি বলি? অ্যাসিটিক অ্যাসিডের 3 থেকে 4% বা আমরা এটাকে 5% আপ টু করতে পারি। অ্যাসিটিক অ্যাসিডের 5% জলীয় দ্রবণকে কিন্তু আমরা ভিনিগার বলে থাকি, যেটা কিন্তু আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখবো আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোনটি ক্ষয় প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। গ্যালভানাইজেশন, ইলেকট্রোপ্লেটিং, অ্যালয় তৈরি, নাকি সবগুলো? দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কটা অপশান আছে, প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই কিন্তু তোমার হচ্ছে ক্ষয় রোধের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, ক্ষয় রোধ মানে কি? মনে করো এটা একটা আয়রন বার আছে, ঠিক আছে, এখানে আমি লিখলাম এটা কিন্তু হচ্ছে একটা আয়রন বার। আমরা কি জানি যে আয়রন কি হয়? আয়রন কিন্তু বাতাস থেকে কি করে? বাতাস থেকে কিন্তু ময়েশ্চার কালেক্ট করে, আর ময়েশ্চার কালেক্ট করার পরে কিন্তু তোমার হচ্ছে ওটা রোস্টিং হয়ে যায়, অর্থাৎ এটা কিন্তু জং পড়ে যায়। তো এই জংকে রোধ করার জন্য কিন্তু এর ওপরে একটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে। যখন সেটাকে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তখন সেটাকে কিন্তু গ্যালভানাইজেশন বলে। অন্য কোনো ধাতু যদি ইলেকট্রো যে লাইসিস আছে তার মাধ্যমে যদি আমরা প্লেটিং করে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু সেটাকে ইলেকট্রোপ্লেটিং বলা হবে। আর অ্যালয় তৈরি মানে কি? অ্যালয় তৈরি মানে কিন্তু হচ্ছে 2 বা 3 রকম ধাতু মিশিয়ে একটা কঠিন ধাতু তৈরি করা, ঠিক আছে। তো এক্ষেত্রে সবকটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে H2+Cl2 সেখান থেকে কি তৈরি হচ্ছে? 2Cl। এই যে প্রক্রিয়াটা আছে বা এই যে বিক্রিয়াটা আছে, এটা কেমন ধরনের বিক্রিয়া? সংযোজন, স্থানচ্যুতি, বিয়োজন, নাকি ডবল ডিসপ্লেসমেন্ট? আচ্ছা, সংযোজন মানে কি? সংযোজন মানে কিন্তু তোমার হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে, কম্বিনেশন, অর্থাৎ তোমার হচ্ছে 2 বা তার বেশি যৌগগুলো যখন জুড়ে গিয়ে একটা নতুন যৌগ তৈরি করে। তো যদি আমরা এই জায়গাটায় দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মনে করো এটাকে আমরা A ধরলাম আর এটাকে B ধরলাম, ঠিক আছে। তো A+B মিলে কি হয়ে গেল? A+B মিলে কিন্তু তোমার হচ্ছে AB হয়ে গেল, ঠিক আছে। তো A+B, ঠিক আছে, A+B কিন্তু মিলে গিয়ে কি হয়ে গেল? মিলে গিয়ে কিন্তু তোমার হচ্ছে AB হয়ে গেল। তো এই ধরনের যে বিক্রিয়াগুলো থাকে, এই বিক্রিয়াগুলোকে কিন্তু সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে দুধ টক হয়ে যাওয়ার কারণ কোন অ্যাসিড, ঠিক আছে, দুধ যে টক হয়ে যায়, ঠিক আছে, যেটা কোন অ্যাসিডের কারণে হয়ে থাকে? ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, নাকি সাইট্রিক অ্যাসিড? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দুধের যে টক হয়ে যাওয়া, এটা কিন্তু ল্যাকটিক অ্যাসিডের জন্য হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, দুধ থেকে যে তোমার হচ্ছে দই তৈরি হয়, সেখানে কিন্তু তোমার ল্যাকটিক অ্যাসিডই উৎপন্ন হয়, ঠিক আছে। আর এটা কোন ধরনের পরিবর্তন? এটা কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ এটাতে কিন্তু পূর্বের অবস্থা, অর্থাৎ তোমার হচ্ছে দুধ থেকে কিন্তু আমরা দই বানাতে পারবো, কিন্তু দই থেকে কিন্তু আমরা দুধ বানাতে পারবো না, ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে চেঞ্জ করা যায় না। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে? একটু আগে তোমাদের বললাম, একটি অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ভিনিগারের মধ্যে লক্ষ্য করা যায়। ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? ফর্মিক অ্যাসিড কিন্তু পিঁপড়ে বা মৌমাছির হুলে লক্ষ্য করা যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে সাইট্রিক অ্যাসিড আছে, এই সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় পাই? সাইট্রিক অ্যাসিড কিন্তু আমরা লেবুতে বা যে কোনো প্রকার টক জাতীয় ফলের মধ্যে পেয়ে থাকি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে সল্ট ব্রিজ ব্যবহৃত হয় কেন? কারেন্ট বাড়াতে, আয়নিক পরিবাহিতা বজায় রাখতে, ভোল্টেজ কমাতে, নাকি ইলেকট্রোডকে গলাতে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়নিক পরিবাহিতা বজায় রাখতে কিন্তু এই সল্ট ব্রিজ ব্যবহার করা হয়। এটা কিন্তু তোমার যে ইলেকট্রোলাইসিস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আজকে 14 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যে মানুষের রক্তের ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কাকে বলা হয়? এক কথায় আমরা বলতে পারি যে সার্বজনীন গ্রহীতা। এটা কিন্তু তোমাদের আমি আগের দিনই করিয়েছি, তো এটা তোমাদের জন্য HW থাকলো। এর যে উত্তরটা হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, সেটা আমাদেরকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, যে চোখের কোন অংশে ছবি গঠিত হয়ে থাকে? লেন্সে, রেটিনায়, কর্নিয়ায়, নাকি আইরিশে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চোখের মধ্যে যে রেটিনা বলে অংশটা থাকে সেখানেই কিন্তু এই যে চোখের মধ্যে ছবিটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, রেটিনার মধ্যে কতগুলো অংশ থাকে? রেটিনায় কিন্তু দুটো অংশ থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রড সেল, ঠিক আছে, একটা হচ্ছে রড সেল আর একটা কিন্তু হচ্ছে কোন সেল, ঠিক আছে। আচ্ছা, রড সেলের কাজ কি? রড সেলের কাজ কিন্তু তোমার হচ্ছে
ডিম লাইটে দেখতে সাহায্য করা বা অল্প আলোতে কিন্তু দেখতে সাহায্য করা, এটা রড সেলের কাজ। আর কোন সেলের কাজ কি? কোন সেলের কাজ কিন্তু যে কালার চেনা আর কিন্তু ব্রাইটনেস, অর্থাৎ যে আমাদের চোখের মধ্যে যে উজ্জ্বলতা বা তোমার হচ্ছে কোনো রকম আলোতে কিন্তু সংবেদনশীল হওয়া, এটা কিন্তু কোন সেলের কাজ হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, কোন জিনিসটা ট্রান্সপ্লান্ট করা যায়? তো চোখের মধ্যে থাকা যে কর্নিয়া আছে, এই কর্নিয়াকে কিন্তু ট্রান্সপ্লান্ট করা যায়। ঠিক আছে। আচ্ছা, লেন্সের বক্রতার জন্য কোন রকমের রোগ হয়ে থাকে? লেন্সের বক্রতার জন্য কিন্তু মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এই ধরনের রোগগুলো হয়ে থাকে। নেক্সট দেখবো আজকে 16তম কোশ্চেন কী বলেছে, যে ডিএনএ কোন সেলে থাকে? সাইটোপ্লাজমে থাকে, নিউক্লিয়াসে থাকে, মাইটোকন্ড্রিয়াতে থাকে, নাকি গলগি বডিতে থাকে? দেখো এক্ষেত্রে একটু অপশানগুলো গড়বড় আছে। ঠিক আছে, মনে রাখবে ডিএনএ কিন্তু তোমার নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া দুই জায়গাতেই কিন্তু অবস্থান করে। ঠিক আছে, ডিএনএ কিন্তু দুই জায়গাতেই অবস্থান করে। ঠিক আছে, ডিএনএর যে মডেল সেটা কেমন মডেল? ডিএনএর যে মডেল সেটা কিন্তু তোমার ডবল হেলিক্স মডেল। ঠিক আছে, ডবল হেলিক্স মডেল কে দিয়েছিল? ওয়াটসন এবং ক্রিক। ঠিক আছে, এই নামটা মনে রাখবে, ওয়াটসন ও ক্রিক এনারা কিন্তু কী করেছিল? ডিএনএর এই যে ডবল হেলিক্স মডেল এটা কিন্তু প্রদান করেছিল। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকে 17তম কোশ্চেন কী বলেছে, যে মানুষের শ্বাসক্রিয়ার সময় কোন গ্যাস নির্গত হয়? এখন তোমাদের কোশ্চেন হবে এটা এত সোজা কোশ্চেন এখানে কেন দেওয়া হয়েছে? দেখো কোশ্চেনটা সোজা হলেও অনেক সময় কিন্তু তাড়াহুড়োর চোটে গুলিয়ে যায়। দেখো মানুষ যখন শ্বাস নেয়, ঠিক আছে, তখন কিন্তু অক্সিজেন সে গ্রহণ করে, আর যখন ছেড়ে দেয় তখন কিন্তু সে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে। ঠিক আছে, এই জন্যই কিন্তু কোশ্চেনটা রেখেছি। অনেক সময় কিন্তু তাড়াহুড়োতে আমরা এটাকে অক্সিজেন করে দিয়ে আসি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকের 18তম কোশ্চেন, যে উদ্ভিদের পাতার কোন অংশে ফটোসিনথেসিসের প্রধান ভূমিকা রাখে? ঠিক আছে, তো পাতার কোন অংশটা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে তোমার হচ্ছে ভূমিকা রাখে? স্টোম্যাটা, ক্লোরোপ্লাস্ট, শিকড়, নাকি ভাস্কুলার বান্ডিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে কী থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে। ঠিক আছে, আর ক্লোরোফিল কী করে? ক্লোরোফিল কিন্তু ফটোসিনথেসিসে সাহায্য করে। আচ্ছা, কোন ধাতুর উপস্থিতিতে করে? তো মনে রাখবে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ধাতুর উপস্থিতিতে কিন্তু এই প্রক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে। ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকের 19 নম্বর কোশ্চেন কী বলেছে, যে হিমোফিলিয়া কেমন ধরনের রোগ বা কোন কারণে হয়ে থাকে? ব্যাকটেরিয়া, জিনগত ত্রুটি, ভাইরাস, নাকি ফাঙ্গাস? দেখো এই যে হিমোফিলিয়া যে রোগটা আছে এটা কিন্তু একটা জেনেটিক্যাল ডিজিজ। ঠিক আছে, সবার প্রথম মনে রাখবে এটা কিন্তু একটা জেনেটিক্যাল ডিজিজ। ঠিক আছে, এখানটা কিন্তু একটা ব্লাড ডিসঅর্ডার, মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা রক্তবিকার রোগ। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্লাড ডিসঅর্ডার। ঠিক আছে, হিমোফিলিয়া। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে। দেখো তো এটা তো সঠিক অ্যান্সার হয়ে গেল জিনগত ত্রুটি বা একটা জেনেটিক্যাল ডিজিজ, বংশগত রোগ কিন্তু হিমোফিলিয়া হয়ে যায়। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন হচ্ছে 20তম প্রশ্ন কী বলছে, যে মানুষের শ্বেত রক্তকণিকা বাড়লে কী হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, সংক্রমণ বাড়ছে, রক্তে জমাট বাঁধার সমস্যা, নাকি অক্সিজেন কম? দেখো এক কথায় অপশানগুলো এখানে ইমপ্রপার। ঠিক আছে, মনে রাখবে যে শ্বেত রক্তকণিকা বাড়লে কী হয়? শ্বেত রক্তকণিকা বাড়লে কিন্তু আমাদের যে ব্লাড ক্যান্সার যে রোগটা সেটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম কিন্তু তোমার হয়ে যাচ্ছে লিউকেমিয়া। কারোর যদি শরীরে যে লোহিত রক্তকণিকা না সরি যে শ্বেত রক্তকণিকা আছে সেটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার রোগ হয়ে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে কিন্তু তার সংক্রমণের সমস্যা বেশি হয়। ঠিক আছে, তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকের 21তম কোশ্চেন কী বলেছে। দেখো নিউমেরিক্যালস ফিজিক্সের, যে একটি বস্তুর ভর 2 কেজি এবং বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে গতিশক্তি কত? আচ্ছা, গতিশক্তি বের করার ফর্মুলা কি? গতিশক্তি বের করার ফর্মুলা আমরা সকলেই জানি যে 1/2 × mv²। ঠিক আছে, ডেটাকে পুট করো আর অ্যান্সারটা করো। ঠিক আছে, এখানে 1/2 আর এখানে তোমার এম কত? এম হচ্ছে 2 কেজি, আর এখানে আমাদের ভর হচ্ছে 10 স্কোয়ার করলে আমরা সকলেই জানি 10 স্কোয়ার করলে কত হয়? 100। এখানে 100 বাতিয়ে দাও, 2 দিয়ে 2কে কেটে দাও, তো 100 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। এটাই কিন্তু আমাদের গতিশক্তি হয়ে যাবে। ঠিক আছে, এই যে অঙ্কগুলো তোমাদের প্রত্যেক দিন এত প্র্যাকটিস করছি, তোমাদের তো একদম অ্যাট ওয়ান্স, ঠিক আছে, 3 থেকে 4 সেকেন্ড সময় লাগার কথা এই অঙ্কগুলো করতে পারার জন্য। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকের 22তম কোশ্চেন কী বলেছে। এগেন কিন্তু একটা সোজা অঙ্ক। তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু আমি করব না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা কিন্তু এটার যে অ্যান্সার আছে সেটা কমেন্ট বক্সে জানাবে। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করতে পারো বা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। শুধু একটা জিনিস তোমাদেরকে হিন্ট দিয়ে রাখি, যে টাইম কিন্তু অলওয়েজ সেকেন্ডে ক্যালকুলেশন করা হয়। কিসের জন্য? না ইলেকট্রিক্যাল চার্জ বের করার জন্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে। দেখো একটি 1000 কেজি ভরের গাড়ি
20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তো এটার ভরবেগ কত? ঠিক আছে, আচ্ছা ভরবেগ বের করতে বলেছে, আমি আগেই বলেছি ভরবেগ মানে কি, ভরবেগকে কিন্তু P = mv এই সূত্র দিয়ে করা হয়। P মানে ভরবেগ ধরা হয়, m মানে কি, m মানে কিন্তু বস্তুর যে ভর সেটা, ঠিক আছে, 1000 কেজি এটা, আর এখানে কিন্তু 20 মিটার পার সেকেন্ড, জাস্ট গুণ করে দাও তাহলে কত হচ্ছে, তো 20,000 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 20,000 নিউটন সেকেন্ড। তো কোথায় আছে? এটা কিন্তু অপশান বিতে আছে, আর এটাই কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখবো আজকের 24তম কোশ্চেন কি বলেছে, যে 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট? ঠিক আছে, তো হর্স পাওয়ার রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, তো মনে রাখবে এই যে 1 হর্স পাওয়ার আছে, ঠিক আছে, এই যে 1 হর্স পাওয়ার এটা সমান সমান কত ইউনিট হয়ে থাকে? এটা কিন্তু তোমার হচ্ছে 746 ওয়াট হয়ে থাকে, ঠিক আছে। যেগুলো রেসিং কার হয়ে থাকে বা বড় বড় মেশিনারি হয়ে থাকে সেগুলোর যে পাওয়ার সেটাকে কিন্তু এই হর্স পাওয়ারে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। তো 1 হর্স পাওয়ার মানে কত? 1 হর্স পাওয়ার মানে কিন্তু হচ্ছে 746 ওয়াট। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নিউটনের কোন সূত্রকে ল অফ ইনার্শিয়া বলা হয়? যদি আমরা বাংলাতে লিখি তাহলে এটাকে আমরা বলতে পারি জাড্ডের সূত্র। কি বলা হয়? জাড্ডের সূত্র, বা এটাকে আমরা আর একটাও বলতে পারি, সেটা কি, সেটাকে কিন্তু আমরা বলতে পারি জড়তার সূত্র, ঠিক আছে। তো নিউটনের কোন লকে তোমার হচ্ছে ল অফ ইনার্শিয়া বা জাড্ডের সূত্র বা জড়তার সূত্র বলা হয়? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রথম সূত্র, ঠিক আছে। প্রথম সূত্রকেই কিন্তু বলা হয় যে জাড্ডের সূত্র বা জড়তার সূত্র। প্রথম সূত্রটা কি, যে কোনো বস্তুকে যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির আর সচল বস্তু চিরকাল সচল থাকবে, ঠিক আছে। নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আছে সেটা কিসের সাথে সম্পর্কযুক্ত? সেটা কিন্তু ভরবেগের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, মোমেন্টামের সাথে সম্পর্কযুক্ত। আর তৃতীয় সূত্র আমরা কি জানি, যে প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই তিনটাই কিন্তু তোমার হচ্ছে নিউটনের সূত্র। আচ্ছা একটা কোশ্চেন একটু জিকে টাইপের কোশ্চেন হয়ে যাচ্ছে, তাও করছি। তো নিউটন এই যে তিনটে সূত্র আছে তার কোন বইতে, ঠিক আছে, তার কোন বইতে সর্বপ্রথম পাবলিশ করেছিল এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। তো আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, ভিডিওটাকে একটা লাইকের মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।